সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এটা আপনার রুম। এখন থেকে ওনাদের সাথে আপনি এখানেই থাকবেন। আসসালামু আলাইকুম। মানে এনারা সবাই এখানেই থাকেন? জি জি, ওনারা এখানেই থাকেন। আর আপনার যখন যেটা দরকার হবে আমাকে জানাবেন। আপনার ঘুম, খাওয়া দাওয়া, কাঁথা বালিশ, যখন যেটা দরকার আমাকে জানাবেন। আমি 24 ঘন্টা এখানে থাকি। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে যাই, আমার আবার একটু অন্য কাজ আছে। জি। এটা তো আমার বেড না? জি। ভালো আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কতদিন এখানে? 4 বছর। আপনি? আমার 3.5 বছর হয়ে গেছে। অনেকদিন হয়ে গেল না? আচ্ছা শোনো, এই যে মহিলাদের এখানে কার কার নতুন বেডশিট লাগবে এটা খেয়াল করছো? জি স্যার। আর কয়েকটা মনে হয় মশারিও লাগবে। জি স্যার। হ্যাঁ, আর শোনো, এই যে এখানে পুরুষদের এখানে একজন নতুন বয়স্ক ভদ্রলোক আসছে, খেয়াল রাখো ওনার জন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে স্যার। বুঝছো? আর দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে তো না? জি স্যার, সবাই খাওয়া দাওয়া। আচ্ছা, তাহলে তুমি রাতের খাবারটা মাগরিবের আগে আগে রাতের খাবারের পুরো আয়োজন শুরু করে দাও। ঠিক আছে, যাও তাহলে। কোনো প্রবলেম যাই দেখবা আমারে জানাবা। কোথায় যাচ্ছেন? বাবা, আপনাদের এখানে নতুন এলাম তো, ভাবছি বৃদ্ধাশ্রমে একটু ঘুরে দেখি, দেখা যাবে তো? দেখা যাবে না কেন, কিন্তু বেশি দূরে যাবেন না। শিওর। আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি তুমি জাকির হোসেন, কারমাইকেল কলেজের 33 ব্যাচ? তুমি মিনতি 34 ব্যাচ? ওই যে আমার বাড়ির সামনে যে থাকতো মিনতি, সেই মিনতি? তুমি তুমি এখানে কেন? আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তোমার ছেলে তোমাকে এখানে রেখে গেছে কেন? কেন? আম্মা মাম্মা, কালকে যে তুমি একটা খেলনা দেখছিলে না, ওইটা আমার কিনে দিবা? অবশ্যই কিনে দিব। কিনে দিব না কেন বাবা? যাও, তুমি যা পড়তে বসো, আমি আসছি। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। বলো। তোমার আব্বা আজকে কি করছে তুমি জানো? কি করেছে? সে হাঁটতে হাঁটতে পাশের ফ্ল্যাটে চলে গেছে। সেখানে যায় তাদের সাথে নানা ধরনের পেঁচাল শুরু করে দিচ্ছে। তারা তো বিরক্ত, দিন দিন শিশুদের মতো আচরণ করতেছে তোমার বাবা। দেখো, মানুষের বয়স বাড়লে তারা তাদের সমবয়সী মানুষের সাথে কথা বলতে চায়। আব্বার সমবয়সী মানুষ তো আশেপাশে ফ্ল্যাটে নেই, তাই হয়তো উনি অন্য কারোর সাথে কথা বলতে গেছে। আশেপাশে ফ্ল্যাটে নেই তাতে কি হয়েছে? যেখানে আছে সেখানে রেখে আসো। বুঝলাম না তোমার কথা। তুমি সারাদিন অফিসে থাকো, তোমার বাবার এটা দরকার হয় ওটা দরকার হয়, এটা খাবে না ওটা খাবে না,
সে এইদিকে চলে যায়, ওইদিকে চলে যায়, পাশের ফ্ল্যাটে চলে যায়, রাস্তায় চলে যায়। তোমার বাবা গোসল করলে তার কাপড়টা আমার ধুয়ে দিতে হয়, আর তোমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, তাকে নিয়ে আসতে হয়। তোমার মেয়ের খেয়াল রাখবো নাকি তোমার বাবার সেবা করব? আমি এত কাজ একসাথে করতে পারবো না। তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি বলছো কি তুমি? কি বলছি বুঝতে পারতেছো না? পাশের ফ্ল্যাটে ভাই ভাবি দুজনেই জব করে, তাদের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তোমার কলিগ রাসেল ভাই, তার বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাই বলে আমিও আব্বাকে বৃদ্ধাশ্রমে রাখবো? আম্মা মারা গেছে 1 বছর হয়নি। এখন যদি আব্বাকে বৃদ্ধাশ্রমের কথা বলি তাহলে তুমি ভীষণ কষ্ট পাবে। কষ্ট পাওয়ার কি আছে? কত মানুষ তাদের বাবা মাকে রেখে বিদেশে যায়, বছরের পর বছর থাকে। তুমি তো আর বিদেশ চলে যাচ্ছ না, আর বৃদ্ধাশ্রমে রাখলে তো তুমি মাঝে মধ্যে যায় তার খোঁজ খবর নিতে পারবা। দেখো সাবিনা, মাঝে মধ্যে খবর নেওয়া আর একসাথে থাকার মধ্যে পার্থক্য আছে। আমার আব্বার তো আমরা ছাড়ার কেউ নেই। এই বয়সে তাকে অন্য কোথাও রাখাটা ঠিক হবে না। তুমি যাই বলো, আমি আব্বাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলতে পারবো না। তুমি যদি না বলতে পারো তাহলে তুমি থাকো তোমার আব্বাকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যাবো। আরে আস্তে কথা বলো, আব্বা শুনতে পাবে তো। শুনলে শুনবে, আমি তো আর ইলজিক্যাল কথা বলতেছি না। তারও তো বোঝা উচিত, তার মতো বৃদ্ধ মানুষকে দেখাশোনার জন্য আমি বসিনি। তুমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, নাহলে সত্যি সত্যি আমার মেয়েকে নিয়ে আমি বাসা থেকে চলে যাবো। আরে এটা তুমি কি বলছো? আমার মেয়েকে যদি তুমি নিয়ে যাও তাহলে আমি থাকবো কিভাবে? আমার কাছে আমার আব্বা যতটুকু গুরুত্বপূর্ণ, তুমি এবং আমার মেয়ে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ হিসাব করতে পারবো না। তোমার বাবা যদি এই বাসায় থাকে তাহলে আমি থাকবো না। তুমি ডিসাইড করো, তুমি তোমার বাবার সাথে সংসার করবে নাকি আমার সাথে সংসার করবে। আমার সাথে সংসার করতে হলে তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। চুপ করে আসো কেন? এখন বৃদ্ধাশ্রম অনেক উন্নত হয়েছে, সেখানে রেখে আসলে তার বয়সে অনেক লোক পাবে, সে সেখানে ভালো থাকবে, তার ভালো সময় কাটবে। তুমি কথা বলো তোমার বাবার সাথে। কিরে, আমাকে এখানে ডেকে নিয়ে এলি কেন? কিছু বলবি? মানে আব্বা, আপনার তো এখন বাসায় থাকতে নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না? মানে মা মারা যাওয়ার পরে তো আপনার কথা বলার মতো তেমন কেউ নেই। তাছাড়া সাবিনাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মানে ও আপনার ঠিক মতো সেবা যত্ন করতে পারে না। আর আম্মা, আমিও তো ব্যবসার কাজে সারাদিন বাইরে বাইরে থাকি। আপনার নিশ্চয়ই খুব একা একা লাগে আব্বা। হ্যাঁ, তা তো একটু লাগেই। না আব্বা, মানে আমি বলছিলাম কি যে আপনার যাতে একা একা না লাগে সেই জন্য আমি আপনাকে। বল, আরে বল। না আব্বা, মানে আপনার বৌমা বলছিল যে। বৌমা কি বলছিল আমি সেটা শুনেছি, সেটা তোকে বলতে হবে না। আর বৌমা তো ভুল কিছু বলেনি। আমি তো বৃদ্ধ হয়েছি, তোদের পরিবারে আমাকে নিয়ে তো অনেক সমস্যা হচ্ছে, সেটা আমি বুঝি। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। হ্যাঁ, মেয়েটার পিছনে সারাদিন সময় দিতে হয় বৌমাকে, তারপরে সংসারের নানান কাজ বাজ শেষে আমাকে আর কতটুকু সময় দিতে পারে বল? আব্বা, বৃদ্ধাশ্রমে আপনার খারাপ লাগবে না আব্বা। মানে ওখানে অনেকেই আপনার সমবয়সী লোক আছে, তাদের সাথে আপনি কথা বলে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর ওখানকার পরিবেশটাও বেশ ভালো। তোর মেয়েটা আমার সাথে সারাদিন থাকতো, খেলা করতো। মেয়েটার প্রতি একটু খেয়াল রাখিস। অফিস থেকে ফিরে এসে মেয়েটার খবর নিস, ওর যাতে কোনো অযত্ন না হয়। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা হবে না। আর আমি যে অফিস থেকে ফেরার সময় আমি মাঝে মধ্যে আপনার সাথে দেখা করব। আর আর আপনাকে যে বৃদ্ধাশ্রমে রাখবো, ওখানে যদি কোনো রকম সমস্যা হয় প্রয়োজন আমি অন্য বৃদ্ধাশ্রমে আপনাকে শিফট করে দেবো আব্বা। আমি যে কোনো জায়গাতে থাকবো, তুই ব্যবস্থা কর। তারপর তারপর আর কি, আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তোমার কি ব্যাপার? তুমি কার কাছে এসছো? কারো কাছে না, আমি এখানেই থাকি। এখানে থাকি মানে? তোমার ছেলেও কি তোমাকে এখানে রেখে গেছে? না, আমার কোনো ছেলে নেই, একটাই মেয়ে। ওর বাবা মারা গেছে
4 বছর হলো। মেয়ের বিয়ে হয়েছে 6 মাস। ওর বিয়ের পর আমি ওর বাসায় উঠেছিলাম। তারপর আচ্ছা মা, তোমাকে আমি কতবার করে বলেছি বলো তো, পানটা একটু কম খাও আম্মু, পানটা একটু কম খাও। না, তুমি তো আমার কথা শুনবা না। আচ্ছা তুমি জানো পান খেলে কি হয়? পান খেলে অনেক ভয়ানক ভয়ানক রোগ হয়, মারাত্মক রোগ। মানে মুখের মধ্যে ক্যান্সারও হতে পারে, খুব ভয়ানক। বলছে তোরে আমার আম্মারে, আমার নানি দাদিরে কত পান খাইতে দেখছো? কই, তাদের তো এইসব হইতে দেখি নাই। আচ্ছা মা, তুমি কি করছো বলো তো? আমি তোমাকে পান খেতে নিষেধ করছি আর তুমি আমাকে পান খাওয়ার অফার করছো, এটা কোনো কথা? মোনালিসা, মোনালিসা, হ্যাঁ এদিকে আসো। যাচ্ছি, আসি। মা আমি যাই। হ্যাঁ, পান কিন্তু কম খাবে মা। হ্যাঁ, বলো। তোমার আম্মা আর কতদিন থাকবে? আম্মা কতদিন থাকবে মানে? আম্মা তো এখন থেকে আমাদের সাথেই থাকবে, তাই না? এটা কি তোমার সিদ্ধান্ত নাকি অর্ডার? কোনোটাই না। মানে আমার আম্মা এই বয়সে একা থাকতে পারে না, তাই আমাদের এখানে নিয়ে এসেছি। আর তোমাকে তো আগেও বলেছি, তুমি তো কিছু বলনি। তুমি এখন কেন এভাবে কথা বলছো? হ্যাঁ, তুমি আমাকে বলছিলে, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবা সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, তোমার আম্মা কবে যাবে সেটা আমাকে বলো। এই বাসার মধ্যে বাইরের কোনো লোক থাকতে পারবে না। আস্তে আস্তে, মা শুনছে তো সব। বাইরের লোক মানে? হোয়াট ডু ইউ মিন? আমার মা তোমার কাছে বাইরের লোক হলো? এই বাসায় বসবাস করার জন্য যে সম্পর্কটা থাকার কথা তোমার মায়ের সঙ্গে আমার সেই সম্পর্কটা নেই। সে আমার শাশুড়ি। এ বাসায় আসে 2-1 দিন থাকবে, ঘুরবে ফিরবে, চলে যাবে। এই না যে আমি সারা জীবন তাকে বসে বসে খাওয়াবো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মনির। তুমি আমার মাকে নিয়ে কি বললে এটা? আমার মা তো আর দুনিয়ার সব খাবার খেয়ে ফেলে না, তাই না? আর আমার মা তো এখানে শখেও আসেনি। তুমি তো খুব ভালো করেই জানো আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। আমার ভাই বোন থাকলে হয়তো বা আমার মা এখানে থাকতো না। যেহেতু আমার ভাই বোন নেই, সেহেতু আমার মা আমার সাথেই থাকবে। আর তোমাকে তো আমি বিয়ে আগেও বলেছিলাম, বিয়ের পর মা আমাদের সাথে থাকবে। বিয়ের আগের কথা বাদ দাও। আমি বিয়ে করে তোমাকে বউ হিসাবে নিয়ে আসছি। যদি দায়িত্ব নিতে হয় আমি তোমার দায়িত্ব নিব। আমি তো শাশুড়ির দায়িত্ব নিতে পারবো না। ছি মনির, ছি। তুমি তোমার ছোট মনের পরিচয় দিচ্ছ। এখন আসলে আমাকে বলতেই হচ্ছে যে তুমি ছোট লোকদের মতো আচরণ করছো। এখানে ছোট লোক বড় লোকের কথা আসছে। বি প্র্যাকটিক্যাল। তোমার মা যে রুমটাতে থাকছে সেই রুমটাতে আমার বাবা মা আসলে থাকে। সে যদি সেই রুমটা দখল করে থাকে তাহলে আমার বাবা মা আসলে তারা কোথায় থাকবে? বাবা মা আসলে আমরা ফ্লোরিং করব। তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমার মায়ের তো আমি ছাড়া আর কোনো সন্তান নেই। যাদের ছেলে সন্তান থাকে না তাদের মেয়ে সন্তানই তো তাদের ছেলে সন্তান। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমার মা কোথায় যাবে? আমার মাকে আমি কোথায় পাঠাবো বলো না? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমি সন্তান হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। মনির, তুমি এটা কিভাবে বলতে পারলে? এত ইমোশনাল হওয়ার কিছু নাই। যাদের ছেলে সন্তান আছে তাদের বাবা মাও বৃদ্ধাশ্রমে থাকে, আর তোমার মায়ের তো কোনো ছেলে সন্তানই নাই। আর যাদের শুধু মেয়ে সন্তান তাদের জীবনের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমেই হওয়া উচিত। তুমি তোমার মাকে যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো। উনি এই বাসায় থাকতে পারবে না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত।
ক্লিয়ার? কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন পাগলের মতো? দেখেছো এই পাগল, এই ওকে আমি আগেই মানা করেছিলাম, তুই তো শুনলি না আমার কথা। জামাই কি বলেছে আমি সব শুনেছি, ও তো অযৌক্তিক কিছু বলেনি। ঠিকই তো, আমার ছেলে নেই তাই বলে আমি মেয়ের জামাই বাসায় থাকবো এরকম? শোন, মাথা গরম করিস না, কে তো খোঁজ নে, আশেপাশে দেখ কাছে ধারে কোথাও ওল্ড হোম আছে কিনা, যেখান থেকে খুব তাড়াতাড়ি যাওয়া আসা করা যায়। রোজ কিন্তু আমাকে দেখতে যাবি, নাহলে আমি খুব রাগ করবো। তোমার মেয়ের জামাই তোমাকে রাখলো না? তোমার ছেলেই তোমাকে রাখেনি, আর আমার মেয়ের জামাই তো পরের ছেলে। দিস ইজ লাইফ। সন্ধ্যা হয়ে গেছে, আপনারা রুমে চলে যান। আপনি কে বাবা? আমি বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আমি আমাদের সাইড দেখাশোনা করি। আর আপনাকে যে রুম দেখিয়ে দিয়েছে তার নাম হচ্ছে রফিক, আমার নাম সোহেল। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। আসেন তাহলে আপনারা। ঠিক আছে। হ্যাঁ, সন্ধ্যা তো হয়েই গেছে, যেতে তো হবেই। লাইফ ইজ আ কালেকশন অফ মোমেন্টস and each evening is a chapter waiting to be written. Let's make it memorable one. আমাদের আজকে সন্ধ্যাটা মেমোরেবল হয়ে থাকবে। এসো। জি স্যার, আমি সিভিটা জমা দিয়েছিলাম। জি না স্যার, বান্দরবনে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না স্যার। ঢাকায় হলে আমার জন্য খুব ভালো হতো একটু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, জি স্যার, আল্লাহ হাফেজ। তুমি কি চাকরি করার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ। আমার সংসারে আমি তোমার কিসের অভাব রাখছি যেটার জন্য তোমার চাকরি করতে হবে? আমার যে অভাব, সে অভাবটা তুমি বুঝবে না মনির। তোমার মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাতে বলছি, সেটা জেদ ধরে তুমি চাকরি করতে চাচ্ছ? তোমার উপর আমার কোনো জেদ নেই মনির। আমার মা তো শুধু আমারই মা, তোমার মা তো না যে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বললে আমি তোমার উপর জেদ ধরবো। শোনো, রিয়েলিটি আর ইমোশনের মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি দোষটা তোমার না, তোমার বাবা মায়ের। তাদের আগেই চিন্তা করা দরকার ছিল একটা ছেলে সন্তান না থাকলে ভবিষ্যতে তারা কি কি ফেস করতে পারে। ভুলটা আমার বাবা মায়ের না, ভুলটা আমার, যে আমি চাকরি না নিয়েই বিয়েটা করে ফেলেছি। এখন আমি চাকরিটা নেব, তারপর আমার মাকে নিয়ে আলাদা থাকবো। তোমার মতো নিচু মানসিকতার মানুষের সাথে আমি থাকতে চাই না। আমি এখন সত্যি কথা বলছি বলে নিচু মানসিকতার মানুষ হয়ে গেছি? সত্যি কথা কি বলেছো তুমি?
সত্যি কথা বলতে হলে না আগে জানতে হয়, আগে ভাবতে হয় সত্যিটা কি। তোমার তো আসলে ওই শিক্ষাটাই নেই সত্যি বলার। যদি থাকতো তাহলে কন্টিনিউয়াসলি আমাকে এরকম আজে বাজে কথা বলে যেতে পারতেন। ওকে ফাইন, আমার শিক্ষা নাই, ভাবনার মেধা নাই। তোমার যখন এতই শিক্ষা, তুমি তোমার মাকে নিয়ে থাকো না, নিষেধ তো করি নাই। চাকরির বাজারে গিয়ে দেখো একা একটা মেয়ে চলা কতটা কঠিন। যতটাই কঠিন হোক, মাকে ছেড়ে থাকার মতো কঠিন কাজ আর কোনো কিছুতে নেই। এখন তো এসে বলবা, তোমাদের মতো মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়াই উচিত না। হালকা একটু শিক্ষিত হবা, তারপর নিজেরা নিজে চিন্তা করবা যে একটু ইন্ডিপেন্ডেন্ট হবা, একটু চাকরি করবা, তারপর স্বামী সংসার ছেড়ে দিবা। জাস্ট শাট আপ। আমি কি করব না করব সেটা একদমই আমার ব্যক্তিগত ডিসিশন। তুমি এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলবে না। তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিতে বলেছিলে, আমি দিয়েছি। এরপরে এই নিয়ে তুমি আর একটা কথা প্লিজ বলবে না। দ্যাটস ইট। তুমি কি করতে পারবা আমিও দেখে নিব। সারাদিন যার সাথে কথা বললেন সে কি আপনার পরিচিত? হ্যাঁ, পরিচিত। কেমন পরিচিত ভাই? পরিচিত মানে পরিচিত, কেমন তেমন কিছু না। না, বুঝাতে চাইছিলাম কি তার সাথে বয়সকালে কিছু ছিল নাকি? না না বলতে চাইলে বলার দরকার নাই। এখানে যেসব মহিলারা থাকে তাদের সাথে আমরা খুব একটা কথা বলি না। আপনারা সারাদিন দেখলো যে বৈশাখ গল্প গুজব করতেছেন, এই জিজ্ঞেস করলো আর কি। আপনার স্ত্রী কি এখনো বেঁচে আছেন? না, তিনি 6 বছর আগে মারা গেছেন। আপনাকে সত্যি সত্যি দেখার মতো কেউই নাই? আমার 3 ছেলে আছে। এক সময় অনেক কষ্ট করে ব্যবসা করছি, ছেলে 3টারে বড় করলাম। এরা বড় হওয়ার পরে বিয়া শাদী করাইলাম, ঘরে বউ আসলো, আর আমার এনে শুরু হইলো ভাগাভাগি। ভাইজান, আমি খুদ ছেলের বাসায় থাকবো না থাকবো এটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। কেউ আমার দায়িত্ব নিতে চাইলো না। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। একদিন সবাই মিললে আমার সেই বৃদ্ধাশ্রমে দিয়া গেল। আমার কি মনে হয় জানেন ভাইজান, আমার জীবনের সকল অর্জন বৃথা। আমি জীবনে কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আপনার ছেলেরা কি কখনো আপনাকে দেখা করতে আসে না? প্রথম আসতো, গত 3 বছর ধরে এরা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি একটা মানুষ, আমি বাচ্চা আছি না মরে গেছি এইটা ওরা জানে না। আমি এই সন্তানগুলারে যদি বড় না কইরা কয়টা কুকুর পালতাম, এই কুকুর কয়টা আমারে দেখতো, আমার খোঁজ খবর নিত, আমার পাশে থাকতো। রোজ রোজ রান্না করে নিয়ে আসবে, এত করে বলি এখানে ভালো খাবার দেয়, তারপরেও কথা শুনবে না। এক গাদা রান্না করে নিয়ে আসবে আমার জন্য। আচ্ছা, এখানে খাবার দেয় বলে কি আমি আমার মায়ের জন্য খাবার আনতে পারি না? এটা কোনো কথা বললে? আর তুমি তো মাছ বেছে খেতেই পারো না। আমি তো জানি এখানে যখন মাছ দেয় তখন তুমি সেটা খাও না। আমি জানি, সব জানি। আমি তোর মা না তুই আমার মা? আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার মা ছিলে, কিন্তু এখন আমি তোমার মা আর তুমি আমার সোনা বাচ্চা। শোনো মা, তোমাকে এখানে আর বেশি দিন থাকতে হবে না। তুমি আর আমি মিলে নতুন একটা বাসায় উঠবো ভাবছি। জামাই রাজি হয়েছে? তোমার জামাইয়ের কথা বাদ দাও, ওর রাজি হওয়া না হওয়াতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বাদ দাও তো, এই যে তোমার জন্য পান এনেছি, একদম কম কম করে খাবে, কম করে পান এনেছি। হ্যাঁ, এই নাও। মা, নাহার আপার কাছে টিফিন বক্স দিয়েছি, টিফিন বক্সের মধ্যে পুকুরের চিংড়ির দো পেঁয়াজা করে দিয়েছি। তোমার রুমের সবাই মিলে কিন্তু মজা করে খাবে। তোমার জন্য নাড়ু এনেছি মা, কিন্তু নাড়ু হঠাৎ করে আনতে বললে কেন? এই শোনো, আমার মেয়ে ওই যে আসসালামু আলাইকুম কথা বলেছিলাম না তোমাকে? ভালো আছো? ভালো আছি। মা পরিচয় করে দিলে না? তোর জাহাঙ্গীর আঙ্কেল আমাদের সঙ্গে কারমাইকেল কলেজে পড়তো।
জাহাঙ্গীর আঙ্কেল, আপনি জানেন মায়ের মুখে আপনার কত কথা শুনেছি। কেমন আছো মা? আমি ভালো আছি আঙ্কেল। আঙ্কেল, আপনার ছোটবেলার সব গল্প কিন্তু আমি জানি, মানে কলেজের সব গল্প আমি জানি। মা আমাকে সব বলেছে। আপনি বাসায় রাগ করে কলেজের মাঠে এসে বসে থাকতেন রাতের বেলা, সেটাও কিন্তু আমি জানি। আর আমি সব সময় চাইতাম আমাদের জন্য একবার হলো আপনার সাথে দেখা হয় আঙ্কেল। তাই? জি। তাই তো আমি ভাবছি যে আমার সাথে মিনতির হঠাৎ করে দেখা হলো কেন। এখন আমি বুঝতে পারলাম যে তুমি মন থেকে চেয়েছো, সেই জন্য দেখা হয়েছে। আঙ্কেল বসেন না। না মা, এখন বসবো না, আমি একটু হাঁটতে যাচ্ছি। আর এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে। আমি তোমার গল্প করে একটু ঘুরে আসছি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা কথা, এই তোমার মার জন্য একটা ভালো কথা নিয়ে এসো। এখানে কিন্তু ভোরবেলা খুব শীত পড়ে, আর তোমার মা আবার এখানকার কাঁথা গায়ে দেয় না। তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি এ কথাটা জানলাম কি করে। তোমার মা যাদের সাথে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তাদের কাছ থেকে আমি শুনেছি। বসে তোমরা গল্প করো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ওকে। লোকটা সে আগের মতনই আছে। কলেজে থাকতে যখন আমরা পড়তাম, কার কি লাগবে, কার কি দরকার, সব সময় আজও ওরকমই আছে। তুমিও কিন্তু বদলাওনি মা, ঠিক আগের মতোই আছো। ওনার কথা বললেই তোমার মুখে একটা আনন্দ দেখতে পাই। আচ্ছা মা, উনিও কি এখানেই থাকেন? হ্যাঁ, ওর ছেলে ওকে এখানে রেখে গেছে। কি করছো? নাও চাটা নাও। অফিসের কাজের প্রচুর চাপ, দিনরাত করেও শেষ করতে পারছি না। ও ভালো কথা, তোমাকে তো একটি কথা বলাই হয়নি। ওই যে গাজীপুরের যে আমাদের জায়গাটা আছে, ওটা একটা রিয়েল এস্টেট কোম্পানি নিতে চাচ্ছে, ভালো টাকা পয়সা দিবে। তো ভাবছি জায়গাটা দিয়ে দিব। জায়গাটা তো পড়েই আছে, আর টাকাটা পেলে আমি আমার ব্যবসার কাজে লাগাতে পারবো। হ্যাঁ, দিয়ে দাও। আমাদের ওই জমিটা পড়ে থাকা তো লস, তো আগেই বলেছিলাম। হ্যাঁ দিব, কিন্তু দলিলটা তো আব্বার কাছে। আব্বার কাছে গিয়ে জেনে নাও দলিল কোথায় আছে। সে নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে দলিল নিয়ে যায়নি। হ্যাঁ যাব। আরেকটা কথা, আমার আব্বা আম্মা আসতে চাচ্ছে, তারা কিছুদিন এখানে এসে থাকবে। তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? শ্বশুর শাশুড়ি তো আসতেই পারেন। না, তুমি যদি ভাবো তোমার আব্বাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমার আব্বা আম্মাকে বাসায় আনতেছি, তাই আর কি বললাম। দেখো, আমার আব্বা থাকলে কোনো সমস্যা ছিল না, তোমার আব্বা আম্মা আসলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি সবাইকে নিজের আব্বা আম্মা মনে করি। তার মানে কি বলতে চাচ্ছ? তোমার বাবাকে কি আমার নিজের বাবা মনে করি না? এই প্রশ্নের উত্তর আমার চেয়ে তুমি ভালো জানো। আমার প্রচুর কাজ আছে, কাজ করতে হবে, আমি আর কথা বাড়াতে চাই না। উফ, আজ ইন্টারভিউতে কি সব উদ্ভট প্রশ্ন করলো। জবটা কি আদৌ হবে? তোমার মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো মেয়ে। ওর বাবার মতো হয়েছে। ওর বাবা কখনো তোমার সাথে রাগ করতো না? না, আমি একদমই রাগ করতাম না, ও মাঝে মাঝে করতো। কেন? কারণ অনেক আগেই তো আমার সমস্ত রাগ অভিমান আমি একজনকে দান করে দিয়েছিলাম। এই, তুমি কি আগের মতো নাড়ু পছন্দ করো? করি তো, কতদিন খাইনি নারকেলের নাড়ু।
এই জানো, আমার অফিসে একজন কলিগ ছিল, ওর ওয়াইফ খুব ভালো নাড়ু বানাতো, ঠিক তোমার মতো। ভদ্রলোক মাঝে মাঝে অফিসে নিয়ে আসতেন, কিন্তু কাউকে দেওয়ার আগেই আমি প্রায় অর্ধেক সাবার করে দিতাম। খুব মাইন্ড করতেন ভদ্রলোক। নাও, মেয়েকে দেয়া নিয়েছে। গ্রেট। আসার আগে বানিয়ে রেখে এসেছিলাম, খেয়ে দেখো তো আগের মতো স্বাদ নাকি। একদম আগের মতন, সেই রকম স্বাদ। জানো, আমার স্ত্রী কিন্তু নাড়ু বানাতে পারতো না, অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি প্রত্যেকবারই ওকে বলেছি, দেখো মিনতির মতো করে নাড়ু বানাও। আর তখনই সে আমাকে জিজ্ঞেস করেছে, মিনতিটা কি? কি জবাব দিতে? আচ্ছা, তখন তোমরা হঠাৎ কাউকে কিছু না বলে যশোর থেকে চলে গেলে কেন? আমাকে খুঁজেছিলে? দেখো, আজ থেকে 50 বছর আগে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজলেও পাওয়া যেত না, কারণ তখন না ছিল ফেসবুক, না মেসেঞ্জার, না হোয়াটসঅ্যাপ, কিছুই না। এগুলো থাকলে নিশ্চয়ই তোমাদেরকে হারিয়ে যেতে দিতাম না। বাবা অফিস থেকে একদিন এসে বললেন ট্রান্সফার হয়ে গেছে। হঠাৎ করে এইরকম অবস্থা, বললেন একদিনের মধ্যে সব গোছগাছ করে চলে যেতে হবে। বাড়ির মধ্যে একটা হুলস্থুল লেগে গেল, সবাই এমন একটা অবস্থার মধ্যে আমি বের হয়ে যে তোমাকে একটু বলবো পারিনি। কি হলো? একটা পোকা। হ্যাঁ, পোকা অনেক আগেই পড়েছে, সব কেটে ফেলেছে, কিছুই বাকি নেই। দেখি একটা নাড়ু দাও, দেখি খাবো, দেখি। কোথায় গেছিলে? চাকরি খুঁজতে নাকি মায়ের সাথে দেখা করতে? দুটোই। বাহ, চমৎকার। অফিস থেকে আমি এসে না খেয়ে বসে আছি আর তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। বাহ। তুমি না খেয়ে বসে আছো কেন? আমি তো তোমার জন্য রান্না করিয়ে গেছি। একদম চুপ, আমার মুখের উপর একদম কথা বলবি না। পাখা খুব গজাইছে না? যখন পাখা কেটে দিব তখন ঠিকই বুঝতে পারবি। বেয়াদ্দপ কথাকার। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এটা কি ধরনের ভাষা? ভাষা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। উইদাউট মাই পারমিশন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, এখন আসো আমাকে ভাষা শিখাইতে? তোমার সাথে তো আমার এমনিতেই কথা বলতে ইচ্ছা করে না, এবার পারমিশন। খুব কথা ফুটছে না তোর মুখে? এই কথা কিভাবে বন্ধ করতে সেটার ব্যবস্থা আমি করতেছি। এই ঢাকা শহরে তুই কিভাবে চাকরি করিস সেটা আমি দেখে নিব। তুই আমাকে ছেড়ে তোর মার সাথে থাকবি, পারলে থাক। আমার বউ পরের চাকরি করবে সেটা আমি কখনোই হইতে দেব না। দরকার পড়লে তোর পায়ের শিকড় আমি বাঁধব। মনে রাখিস না। পোকা বোধহয় সবটা কাটতে পারে না, কিছু থেকে যায়, আর সেটা অনেক দিন পর হঠাৎ করে মিলেও যায়। তোমার মনে নেই রবীন্দ্রনাথের সেই কবিতা হঠাৎ দেখা? তুমি আমি দুজনে মিলে আবৃত্তি করেছিলাম কলেজের ফাংশনে। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমাদের গ্যাসের যে দিন একেবারেই কি চলে যাচ্ছে, কিছুই কে নেই বাকি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, দেখলে? কিন্তু আমাদের শুরুই তো হয়নি, শেষ হলো কখন? শুরুটা হবে কি করে? শুরুর আগেই তো তুমি পালিয়েছিলে। না, আমি পালাইনি,
সময় পালিয়ে গেছে, সময় আমাদের থেকে পালিয়ে অনেক দূরে চলে গেছে। 50টা বছর, প্রায় 2000 দিন। এতটা সময় কি করে চলে গেল টের পেলাম না। সময় নষ্ট করার মতো সময় আর কোথায়? তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখ থেকে। সত্যি কথা বলবে তো? তাহলে সেই যে কারমাইকেল কলেজের রাজনীতি করা ছেলেটা, সেই যে আবৃত্তি পড়ার ছেলেটা, সেই যে বাউন্ডারির ছেলেটা, তার জন্য কি এতটুকু স্থান আছে তোমার মনে ছিল কখনো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবা ভালো আছে। আপনি অপেক্ষা করেন, ওনাকে খবর পাঠানো হয়েছে, উনি আসছেন। জি। আব্বা কেমন আছেন? বসো। আমি তো ভালোই আছি, কিন্তু তোমাকে তো ক্লান্ত লাগছে। অফিস থেকে আসছো না? জি আব্বা, অফিস থেকে আসলাম। তো তুমি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় না গিয়ে এখানে এলে কেন? আমি তো ভালো আছি, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। যাও বাসায় যাও। আমি ভাবছিলাম যে আপনার সাথে দেখা করব, কিন্তু ব্যস্ততার কারণে পারছিলাম না, তাই আজকে আসলাম। আর একটা বিষয়, একটু কথাও আছে। কি বিষয়? ওই যে আমাদের গাজীপুরে যে জায়গাটা আছে, ওখানে তো কেউ থাকে না, তাই ভাবছি যে একটা রিয়েল এস্টেট কোম্পানিকে ওটা দিয়ে দিব। রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিবে? ওখানে তো তোমার মায়ের কবর আছে, এবং এটাও ঠিক আছে যে আমি মারা গেলে আমার কবরটা ওখানেই হবে। আর সেই জমিটা তুমি দিয়ে দিতে চাচ্ছ? আব্বা, এই বড় স্থান নিয়ে এত ইমোশনাল হওয়ার কিছু নেই। আর তাছাড়া কবরের ব্যবস্থা তো আমি করতেই পারবো। তোমার কি টাকা পয়সার এতই অভাব পড়েছে যে তোমার ওই বাবা মার কবরের স্থানটা বিক্রি করতে হচ্ছে? না, অভাবের কারণে না, আসলে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, তাই টাকার দরকার। সেই জন্য ভাবলাম যে জায়গাটা দিয়ে দিব। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আব্বা, ওই জায়গাটার দলিল কোথায় আছে যদি একটু বলতেন। এতক্ষণে তুমি আসল কথায় এসেছো, তো সে কথাটা আমাকে বললেই পারতে। আমি তো ভাবলাম সত্যি বুঝি তুমি আমাকে দেখতেই এসেছো। তুমি দলিলের খোঁজে এসছো, সে কথাটা আমাকে বলে দিলে তো এই দুর্ভাবনা হতো না আমার। না, আমি কিন্তু আসলে আপনাকে দেখতে আসছি। ঠিক আছে, আমার তোষকের তলে একটা চামড়ার ব্যাগ আছে, তাতে দলিল আছে, তার সাথে কিছু টাকা পয়সাও আছে। টাকাগুলো তুই নিয়ে নিস। আর কি, যাও, তোমার মুখ আমার এখন দেখতে ইচ্ছা করছে না। মজা লাগছে না পর্তা? আসসালামু আলাইকুম আম্মারা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আম্মারা, রাতে যে ভাত দিয়েছিল, তো ভাত তো খেয়েছেন, তরকারি তো খাননি কেন? বাবা, আসলে হয়েছে কি, আমার মেয়ে তো ওই যে বাসা থেকে ছোট চিংড়ি মাছের দো পেঁয়াজা করে আনছে, আর কয়েক রকম ভর্তা, ওইগুলি দিয়ে আমরা সবাই খেয়েছি, তো ওই জন্য তরকারি রয়ে গেছে সব। ও আচ্ছা, চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার তো খুবই পছন্দ, কিন্তু আম্মা সবাইরে যে খাওয়াইলেন, আমারে তো দিলেন না। তোমারটা নাহারের কাছে রেখে দিয়েছি, খেয়ে নিও। খাবো, অবশ্যই খাবো। চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার খুবই পছন্দ। আমার আম্মা খুব ভালো রান্না করতেন। আচ্ছা, কালকে কিন্তু শুক্রবার, আপনাদের জন্য স্পেশাল আইটেম রান্না করা হবে। কালকে যেন আবার আপনার মেয়েকে সবার জন্য খাবার নিয়ে আসতে বলেন না। না, আনবেন না। তো ঠিক আছে বাবা, তুমি যে আমাদেরকে এত সুন্দর করে মা ডাকো, আম্মা ডাকো, তোমার নিজের আম্মা কোথায় থাকে? আমার আম্মা পয়সা নাই। 3 বছর আগে আমার আম্মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। থাক বাবা, মন খারাপ করো না, আমরা তো সবাই যাবো একদিন।
আল্লাহ, আপনি ভালো থাকেন, আপনার জন্য অনেক দোয়া করি। আপনি আমার জন্য দোয়া করেন, কিন্তু করবেন না? সত্যি সত্যি সত্যি। আপনার নাম কি জানো? আপনার নাম কি জানো? সরিয়া। খাইছেন আপনিও? হ্যাঁ খেয়েছি। স্পোর্ট হাসনুনে একটা বাণী আছে, প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে যায়, আর অনেক সময় বুদ্ধিমান বোকা হয়ে যায়। আমি এই বৃদ্ধ বয়সে বোকা হয়ে তোমার প্রেমে পড়ে তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি। তুমি কি সেটা গ্রহণ করবে? তুমি তো এখন প্রেমে পড়োনি, প্রেমে পড়েছিলে কলেজ জীবনে। এতদিন পর যখন ফুল দিলে তখন তো নিতেই হয়। থ্যাংক ইউ। জানো, এই বৃদ্ধাশ্রমে যেদিন আমাকে নিয়ে এলো তখন আমার মনে হয়েছিল এই দুনিয়াতে আমার চেয়ে দুর্ভাগ্যবান মানুষ আর কেউ নেই। আর আজকে আমার মনে হচ্ছে এই দুনিয়াতে আমি সবচেয়ে বেশি ভাগ্যবান। আমাদের দুজনের চুলে পাক ধরেছে অনেক আগে, বয়স 70 পেরিয়ে গেছে। এখন কি এইসব পাকদামি মানায়? বয়স যত বাড়ে মানুষ ততই প্রেমিক হয়, ভালোবাসার কোনো বয়স হয় না। কালকে থেকে আমার একটা কি কথা মনে হয়েছে জানো, ওই নচিকেতার একটা গান আছে না, যদিও বয়স আমার 1012, মনের বয়স সবে 18। আমি যেন ঠিক সেই ব্যক্তি। এবার আরেকবার চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করতে হবে কেন? কি সারপ্রাইজ আবার? বন্ধ করো না। নাও। এইবার চোখ খোলো। Will you marry me? এই লোকগুলোকে সাক্ষী রেখে সবার সামনে আমি আমার ইচ্ছা প্রকাশ করলাম। সিদ্ধান্ত কিন্তু তোমার। এই বয়সে এসব পাগলামি মানায়? কেন মানাবে না? বিয়ের তো কোনো বয়স নেই। আসল কথা হলো ভালোবাসা, ভালোবাসা থাকলেই হবে। আচ্ছা, এই যে তুমি আমার জন্য আমার বিরহে সারাটা জীবন তুমি কাটিয়ে দিলে, বাকি জীবনটা আমরা দুজন একসাথে এই বৃদ্ধাশ্রমে কাটাবো। আমরা দুজন একসঙ্গে জ্যোৎস্না দেখবো, একসঙ্গে ঝুম বৃষ্টির সময় বসে বসে কফি খাবো। প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা বিয়া করে শেষ বয়সে মানুষের তো আর কেউ থাকে না, তারা না হয় দুজনের সঙ্গী হয়ে রইলে আমরা ম্যানেজার সুয়েলরে বইলা আপনাদের আলাদা থাকুনের ব্যবস্থা কইরা দিমুনে। বৃদ্ধাশ্রমে একটা সংসার রইল, মন্দ কি? বৃদ্ধাশ্রমের সংসার, আমার বৃদ্ধাশ্রমের জীবনে এরকম ঘটনা দেখি নাই। আমি রাজি, কিন্তু একটা বিষয়, আমাদের যে মালিক আছেন আর ম্যানেজার রফিক সাহেব আছেন, তাদের সাথে একটু কথা বলে জিনিসটা ফাইনাল করতে হবে। আপনাদের বিয়ে এখানেই হবে, আমি আপনাদের আলাদা থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু আপনাদের সন্তানদের তো জানাতে হবে, বিয়ের মতো একটা বিষয় তাদের না জানিয়ে তো বিয়েটা করা যাবে না। সন্তান গজানোর লাগবো কেন? যে সন্তানেরা শেষ বয়সে পিতা মাতারা বৃদ্ধাশ্রমে দেয়া দেয় তাদের জানানোর দরকার নাই। এ কথা বললে তো হবে না কাকা, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সন্তানদের জানা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার সন্তানকে জানিয়ে দেবো, আর ওনার বাসায় আমি খবর দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করে ফেলি, আপনাদের বিয়ের সকল আয়োজন আমি করে ফেলি। ঠিক আছে, আর একটা বিষয়, মহিলারা যারা আছেন তারা সবাই কোনো পক্ষে চলে যাবেন, আর যারা পুরুষ আছেন তারা বর পক্ষ হয়ে আসবেন। বৃদ্ধাশ্রমে বিয়ে, খুব সুন্দর। তোমার আব্বা বিয়ে করবে এইটাও আমার কানে শুনতে হইলো। এক পা কবরে চলে গেছে, আবার সে বিয়ে করতে চাচ্ছে। আব্বাজি এরকম একটা কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভাবো নাইতে কি হয়েছে, এখন বসে বসে ভাবো। আর তোমার বাপ বৃদ্ধাশ্রমে বসে আরেকটা বিয়ে করুক। পুরুষ মানুষের চরিত্র, বৃদ্ধাশ্রমে পাঠালে সেখানে বসে বিয়ে করতে চাচ্ছে। তুমি যে এখন এত কথা বলছো,
বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা কি আমি বলেছিলাম নাকি তুমি ফোর্স করেছিলে? বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণে তো আব্বা আজকে বিয়ে করতে চাচ্ছেন। আর এখন তুমি পুরুষ মানুষের চরিত্র নিয়ে কথা বলছো। তোমাদের পুরুষ মানুষের চরিত্র কত ভালো সেটা আমার জানা আছে। তোমার বাপ 80 বছরে বিয়ে করতে চাচ্ছে, কয়দিন পর তুমিও বিয়ে করবা, তারপর সতীন নিয়ে আমার ঘর করতে হবে। এই আস্তে কথা বলো, মানুষজন শুনতে পাবে। শুনতে পারি শুনুক, তোমার বাপ বিয়ে করলে আশেপাশের লোকজন এমনিতেই শুনবে, আমার কিচ্ছু বলা লাগবে না। তাড়াতাড়ি যাইয়া বৃদ্ধাশ্রমে বিয়েটা ঠেকাও, না হলে মান সম্মানে কিচ্ছু থাকবে না। আচ্ছা, তোমার বাপের চরিত্র কি এরকমই? সে যুবক বয়সে কয়টা বিয়ে করছে? এই তুমি এসব কি আজে বাজে কথা বলছো? যুবক বয়সে বিয়ে করবে মানে? আর বিয়ে যদি করেই থাকে তাহলে তুমি এতদিন জানতে। আগে যেহেতু বিয়ে করে এখন তাহলে এত সব যাচ্ছে না। তুমি চলো, আমি তোমার সাথে যাব। যেই মহিলা বিয়ে করতে চাচ্ছে সেই মহিলার উচিত একটা শিক্ষা দিব। এদের শিক্ষা না দিলে হবে না। বৃদ্ধাশ্রমে বসে প্রেম করে বিয়ে করতে চাচ্ছে। না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। যাও, যায় বিয়েটা ঠেকাও, না হলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিব। রাখো। আমি অফিসে বসে খবর পাই তোমার মা নাকি বিয়ে করছে, মানে আমার শাশুড়ি বিয়ে করতেছে। এই কথাটা শোনার পর না আমার মনে হচ্ছে আমি বেঁচে আছি না মরে গেছি। শান্ত হও, এসব তোমাকে কে বলেছে? কিসব বাজে বাজে কথা বলছো তুমি? জাহাঙ্গীর নামে এক লোক আমাকে ফোন করছে, সেও নাকি বৃদ্ধাশ্রমে থাকে। সে আমাকে বলে তোমার মাকে বিয়ে করতে চায়। তার কথা শুনে মনে হয়েছে তোমার মাও রাজি। তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে তার বিয়ে করবে এই বয়সে। জাহাঙ্গীর আঙ্কেল কল করে তোমাকে এসব বলেছে? হ্যাঁ, তোমার জাহাঙ্গীর আঙ্কেলই ফোন করছে। সি সি সি, তোমার মা এই বয়সে বিয়ে করতেছে, আমার মান সম্মান সব শেষ করে ফেলতেছে। মনির, আমার মায়ের সম্বন্ধে আর একটা আজে বাজে কথা বলবে না। না বলে কি করব? এখন তোমার মার বিয়ে অ্যাটেন্ড করার জন্য বৃদ্ধাশ্রমে যাব? এমনিতে তো দেখতে যাওনি, এখন বিয়ে খেতেও তোমাকে দেখতে যেতে হবে। বাহ বাহ বাহ, এখন তো দেখি মায়ের সাথে মেয়েও রাজি। এক কাজ করো, তুমি তোমার মায়ের জন্য লাল শাড়ি, লাল চুড়ি, স্বর্ণের গহনা নিয়ে যাও। ভালো কথা, পার্লারে গিয়ে সুন্দর করে বউ সাজিয়ে স্টেজে বসায় দিয়ে আসো। আর সোসাইটিতে আমার মাথা কাটা যাবে না। আচ্ছা, আমার মা বিয়ে করলে তোমার মাথা কাটা যাবে কেন? তোমার মা যদি বিয়ে করে এই বয়সে তাহলে কি আমার মান সম্মান বাড়বে? মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার শাশুড়ি এই বয়সে বিয়ে করতেছে, তখন আমি জবাব কি দিব? তখন আমি বলবো উনি এই বয়সে বিয়ে করতেছে, আমার বউ বৃদ্ধ হলে সেও এই বয়সে গিয়ে বিয়ে করবে। আচ্ছা, আমার মাকে যখন আমি এই বাসায় রাখতে চেয়েছিলাম তুমি আমাকে রাখতে দাওনি, কিন্তু এখন আমার মায়ের যা ইচ্ছা আমার মা তা করবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। আমার মা এখন বিয়ে করবে এবং তার বিয়ে করা উচিত। তোর মা যদি বিয়ে করে তাহলে তোকে আমি স্ট্রেট ডিভোর্স দিব। আর তোর মা কিভাবে বিয়ে করে সেটা আমি দেখে নিচ্ছি। আমি এখনই বৃদ্ধাশ্রমে যাব, তুই আমার সাথে যাবি, এক্ষুনি তুই রেডি হ। আপনারা এটা কি শুরু করছেন? এটা কি বৃদ্ধাশ্রম নাকি বিয়ের এজেন্সি? এখানে দালালি শুরু করছেন না? শোনেন, উত্তেজিত হইয়া কথা কইবেন না, আর গলাটা নামায় কথা কন। এইখানে অনেক বয়স্ক লোকজন থাকে, আর ভাষাটা একটু ঠিক করেন। ভাষা আমি ঠিক করবো না? তোকে যে মারি না সেটা তোর কপাল। তোর মালিককে কল কর, আমি কথা বলবো। আগে আমার সাথে কথা কন, তারপর মালিকরে খুঁজেন। যাদের বিয়ে হইতেছে ওনারা আপনার কি হন? যে মহিলাটার বিয়ে হচ্ছে সে আমার শাশুড়ি, আর এ হচ্ছে তার মেয়ে। মা মেয়ে আমার জীবনটাই শেষ করে ফেলতেছে। এই বিয়েতে আপনার বউয়ের কি কোনো আপত্তি আছে? আমার বউয়ের আপত্তি অনাপত্তি তাতে আপনার কি আসা যায়? আমি বলতেছি এ বিয়ে হবে না, বাস হবে না। দরকার পড়লে আমি থানার থেকে পুলিশ এনে বৃদ্ধাশ্রম উঠানোর ব্যবস্থা করবো। মনি সাহেব, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। পুলিশ কি আপনার চাকরি করে যে আপনার কথায় এসে বৃদ্ধাশ্রম একেবারে ভেঙে দিব? শুনেন, যে দুজনের বিয়ে হইতেছে তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং তাদের স্বেচ্ছায় বিয়ে হইতেছে। এইখানে এই বিয়ে ঠেকানোর অধিকার আপনার নাই। তাদের বিয়ে আগামীকাল এই বৃদ্ধাশ্রমেই হবে। আমি এবং রফিক ভাই দাঁড়ায় থাইকা এই বিয়া দিব। যদি আপনি কিছু পারেন তো করেন। এইখানে সিগারেট খাওয়া নিষেধ। যদি সিগারেট খাইতে হয় তাহলে বাইরে গিয়ে খান। এখানে কি করা নিষেধ না নিষেধ সেটা তোর থেকে আমার জানতে হবে। বৃদ্ধাশ্রমের নামে এখানে যে ব্যবসা শুরু করছিস, এখানে ফাইজলামি করিস আমার সাথে। এই আপনারা এখানে কি শুরু করছেন? আব্বাকে ডাকেন, আমি তার সাথে কথা বলবো। ও, আপনি আইসা পড়ছেন? আসেন, আমার সাথে আসেন, আপনার আব্বারে ডাইকে দিচ্ছি। ভাইজান আপনি দাঁড়ান। আপনি কি জাহাঙ্গীর সাহেবের ছেলে? হ্যাঁ। আপনি?
আপনার আব্বা যাকে বিয়ে করতেছে তার হতভাগ্য মেয়ে জামাই আমি। প্লিজ ভাই, আপনি আপনার আব্বাকে আটকান, মানে বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে। আটকাবো তো অবশ্যই, আর সেই জন্যই তো আসছি। ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যাবেন। লেখেন 01711। ধন্যবাদ ভাই। যেভাবে হোক এই বিয়েটা আটকাইতে হবে, বুড়ো বয়সে ওদের ভীমরুতি বের করে দিতে হবে। আমি এক কাজ করি, আমি থানায় গিয়ে বৃদ্ধাশ্রমের নামে একটা কমপ্লেন করে আসি, যাতে ওরা অ্যাকশন নেয়। অবশ্যই। এই আমি বিয়ে করব শুনে জামাই চলে আসছে। ওর কথা তুমি বাদ দাও তো, তুমি আমাকে বলো জাহাঙ্গীর আঙ্কেল আর তোমার যে বিয়ের ঘটনা সেটা কি সত্যি? তুই রাজি থাকলে হবে, না রাজি থাকলে হবে না। মা, তোমাকে আমি কতবার করে বলি না, তুমি আমার মেয়ে আর আমি তোমার মা, আমি তোমার গার্ডিয়ান। আর তাই জাহাঙ্গীর আঙ্কেল আর তোমার বিয়ের সম্মতি আমি দিলাম। আমি চাই তোমাদের বিয়ে হোক। আমার খুব লজ্জা লাগতেছে, জামাই কি মনে করতেছে নাকি। ওর মনে করাতে কিছু যায় আসে না। আমি চাই তুমি বাবাকে নিয়ে অনেক সুখে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। বাবা? বাবা মানে জাহাঙ্গীর আঙ্কেল। মানে তুমি যদি জাহাঙ্গীর আঙ্কেলকে বিয়ে করো তাহলে জাহাঙ্গীর আঙ্কেল তো বাবা হবে, তাই না? আমার যে কি ভাল লাগছে মা, খুব ভাল লাগছে। আব্বা, আপনি এই বয়সে কি সব পাগলামি শুরু করছেন বলেন তো? আপনি কি আমার কথা একবারও ভাববেন না? তোর কথা তো সারা জীবনই ভাবলাম, এখন না হয় সেই ভাবনা থেকে অবসর নিলাম। অবশ্যই নিলেন মানে? আপনি এই বয়সে আর একটা বিয়ে করবেন, এটা কি কোনো সভ্য কাজ? কোনটা সভ্য কাজ আর কোনটা অসভ্য কাজ এই বয়সে এসে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বাহ বাহ বাহ, আপনার গলার টোনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার বয়স যে 80 বছর পার হয়েছে, এটা একটু মনে রাখলে ভালো হয় না? তুই এখন এখান থেকে যা, তোর কথা শুনতে আমার ইচ্ছা করছে না। আব্বা, আব্বা আপনার বৌমার সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে। আপনি যদি এই কাজটা করেন তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমি সমাজে কারোর সাথে মুখ দেখাতে পারবো না। আপনি একটাবার আমার কথা ভাবার চেষ্টা করেন আব্বা। আমি তো এখন তোদের বাসায় থাকি না, বৌমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কাকে বিয়ে করলাম, কাকে খুন করলাম, তার জন্য তোর বাড়ি শান্তি তো নষ্ট হওয়ার কথা না। এইটা কেমন কথা বললেন? আপনি আমার বাসায় থাকেন না জন্য আপনি কি আমার আব্বা না? আপনাকে আব্বা হিসেবে অস্বীকার করি আমি? হ্যাঁ, তাহলে তো আব্বা হিসাবে যদি স্বীকার করিস, বৌমাকে নিয়ে আসবি, কালকে আমার বিয়ের দাওয়াত খাবি আর নতুন মাকে সালাম করে যাবি। বাহ, চমৎকার আব্বা, চমৎকার বললেন। নিজের বাপ তার ছেলেকে নিজের বিয়ের দাওয়াত দিচ্ছে, আর আমি সন্তান হিসেবে সেটা আমাকে শুনতে হচ্ছে। হ্যাঁ, শুনতে ইচ্ছা হলে শুনবি, মানতে ইচ্ছে হলে মানবি, আর শুনতে যদি ইচ্ছে না করে এখানে আর কোনোদিন আসবি না। আমি এখানে বিয়ে করব, আমি এখানে সংসার করব, দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন, মাইন্ড ইট। এই যে ভাই শোনেন, আপনাদের এখানে যে আজে বাজে কাজ হয় সেটা আমাকে আগে বলেননি কেন? আমার আব্বা আপনার এখানে এসে সেটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট আসলে কে না ভাইজান? আমি, আপনি, আমরা কি ভালো? এই থামেন, আমার মান ইজ্জত ডুবে যাচ্ছে আর আপনি আমাকে ভালো মন্দের পার্থক্য শেখাচ্ছেন? হ্যাঁ, ভালো মন্দের পার্থক্য আমি আপনাকে শেখাবো। অপেক্ষা করুন, কাল বিয়ের আয়োজন করেছেন না? জি। দেখেন কাল কি হচ্ছে, আমি সব কিছু আপনাকে বোঝাবো। ঠিক আছে, বুঝিয়ে অপেক্ষায় থাকলাম। কাকা শুনেন, এই যে আমাদের বৃদ্ধাশ্রমের পূবের রাস্তার মাথায় যে কাজী অফিসটা আছে, ওইখান থেকে আজকে রাতে আপনি কাজী সাহেবরে ডেকে নিয়ে আসতে পারবেন? কাজী তো কালকে লাগবে, আজকে কি দরকার? না না না, কাজী সাহেবরে আজকেই দরকার। ওনাদের ছেলে মেয়েরা খুব বেশি গরম দেখাইতেছে, বিয়েটা আজকে রাতেই হবে। আপনি একটু কষ্ট করে রাতের বেলা কাজী সাহেবরে ডেকে নিয়ে আসবেন, বাকি সব ব্যবস্থা আমি করতেছি, বুঝছেন? আপনি এখন একটু যান, যদি পান তাহলে বইলে আইসেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আপনি যান, এখনই যান। দেখেন তোমার ছেলে তো মনে হলো খুব রাগ করেছে। তোমার মেয়ের জামাই তো দেখলাম খুব রেগেছে। হ্যাঁ, ওরাও খুব রাগ হয়েছে, কিন্তু দেখো দুই ম্যানেজার মিলে
ঠিক করেছে আজকেই বিয়ের সব ব্যবস্থা করবে। আমার না খুব লজ্জা লাগছে। সেই কলেজ জীবন থেকে যে মানুষটাকে তুমি চাইতে, তাকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে আর লজ্জা কিসের? তোমাকে আমি তখনও চাইতাম, এখনো চাই, কিন্তু সময় যে আমাদের বিপক্ষে চলে গেছে। আর সময় তো সবসময় মানুষের বিপক্ষে থাকে, তাকে পক্ষে টেনে নিয়ে আসতে হয়। আমরা সেটা পেরেছি, আর ভাগ্য আমাদের এক করে দিয়েছে। ভাগ্য আর সময় যখন আমাদের পক্ষে, তখন আর আমাদের অসুবিধা কি? বয়স তো হচ্ছে, আর কয়দিনই বা আমরা বাঁচবো। এই কদিনের জন্য আমি আর সময়কে তোয়াক্কা করতে চাই না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একজন 30 বছরের যুবা। আমার বয়স 30, তোমার বয়স 28। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মানসিক বয়স। আমাদের শরীরের বয়স তো এটা একটা সংখ্যা, মন হলো আসল, তাই না? কৈশোরে পরিচয়, যৌবনে প্রণয়, বৃদ্ধ বয়সে এসে বিয়ে। কজন মানুষের ভাগ্যে এরকম ঘটে বলো? তুমি যে আমাকে বিয়ে করবে, হ্যাঁ, এখন তো আমি আগের মতো না সংসার সব কাজ করতে পারি, না তোমাকে সেবা যত্ন করে সুখী করতে পারবো। বলো, তুমি তো আমাকে বিয়ে করে সুখী হবে না। সুখটা জেনারেশন থেকে জেনারেশন বদলায়। কৈশোরের সুখ একরকম, যৌবনের সুখ আরেক রকম, আর এই বয়সের সুখ আরেক রকম। আমি তো সেবা যত্নের জন্য বিয়ে করতে যাচ্ছি না, আমি বিয়ে করতে চাচ্ছি একজন সঙ্গীর জন্য। সঙ্গী চাই। আমরা বৃদ্ধাশ্রমে থাকবো, দুজন একসঙ্গে, খাবার একসঙ্গে ভাগ করে খাবো। বিকেলবেলা বৃদ্ধাশ্রমের বাইরে আমরা হাঁটাহাঁটি করবো, সূর্য ডোবা দেখবো। এটাই হবে আমাদের সুখ, আর এই বৃদ্ধাশ্রম হবে আমাদের সংসার। আমার আত্মীয় স্বজন যদি শুনতে পারে যে তোমার বাবা এই বয়সে বিয়ে করতেছে, তাহলে বুঝতে পারতেছো আমার বাবা মা কোনো জায়গায় যায় মুখ দেখাতে পারবে? আরে তুমি তো আছো তোমার আব্বা আমার মুখ দেখানো নিয়ে, আমি নিজে কিভাবে মুখ দেখাবো? আব্বা যে এই বয়সে এমন একটা কাজ করবে, এই বিয়েটা করবে, এই দুঃখ আমি কার কাছে বলবো বলো? তুমিও বিয়ে করবা? আমিও বিয়ে করবো মানে? তুমিও বিয়ে করবা মানে আমি মারা গেলে তুমিও বিয়ে করবা। তোমার বাবা যে কাজটা করছে সে কাজটা তুমিও করবা। তুমি তো তারই সন্তান, সামনের হাল যেদিকে যায় পিছের হাল সেদিকে যায়। এই একদম ফালতু কথা বলো না তো। আমি এমনি আছি মহা টেনশনে, আর তুমি এরই মধ্যে আমার চরিত্র নিয়ে টানানি করছো। চরিত্র তো একজনের হয় না, চরিত্র জিনিসটা হলো বংশীয়। তোমার বংশ খারাপ, তোমার বংশের লোকজন এরকমই। যে মনির ভাই বলেন। হ্যাঁ শোনেন ভাই, আমার থানায় কথা হয়েছে, কাল সকালবেলায় বৃদ্ধাশ্রমে আমরা পুলিশ নিয়ে যাব। ওরা বুড়াবুড়িরা কেমনে বিয়ে করে সেটা আমি দেখে নিচ্ছি। আর শোনেন, আপনার বাবা আর আমার শাশুড়ি যে পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে আছে, আমার তো ভয় লাগছে তারা আবার রাতে বিয়ে করে না পারে। আমি তো পারলে রাতেই যাই, কিন্তু কি করবো ভাই, পুলিশের তো জোরাজোরি করা যায় না। পুলিশ বলছে কালকে সকালে যাবে। ঠিক আছে। তুমি বৃদ্ধাশ্রমে পুলিশ আসতে বলেছো? হ্যাঁ আসতে বলছি। তোমার মা বুড়ো বসে যে নষ্টামি শুরু করছে সেটা তো আমি সহ্য করতে পারবো না। খবরদার, আমার মায়ের সম্পর্কে আর একটা বাজে কথা তুমি বলবে না। তুমি আমার মায়ের সম্পর্কে কতটুকু জানো? তুমি জানো 50টা বছর ধরে আমার মা সেই মানুষটাকে ভালোবাসে। আমার বাবাও তার কথা জানে, আমিও তার কথা জানি। আমার মা সারাটা জীবন ধরে চেয়েছে এই মানুষটার সাথে যেন একবার হলেও দেখা হয়। ভালোবাসে বলে এই বয়সে এসে বিয়ে করতে হবে, তাও আবার বৃদ্ধাশ্রমে বসে? ভালোবাসার কি জানো তুমি? টাকা পয়সার হিসেব, সোসাইটিতে মান সম্মান আর ঘরের বউয়ের সাথে দুর্ব্যবহার করা ছাড়া তুমি তো আর কিছু জানো না। আচ্ছা, আমার মায়ের ছেলে নেই, এই অপরাধে তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠালে। আমাকে বলো তো, পরিবারে কোনো ছেলে না থাকা কি দোষের? হ্যাঁ দোষের। দোষ হচ্ছে তোমার বাবা মায়ের, তারা ভুল করছে। সে ভুলের প্রায়শ্চিত্ত আমি কেন করতে যাবো? আর শুনো, তোমার এইসব লেকচারবাজি বন্ধ করো। তোমার এইসব লেকচার আমার শুনতে ভালো লাগতেছে না। আর তোমার মা যে নষ্টামি করতেছে, সেই নষ্টামি এগুলো আমি হতে দিব না, আমার মান সম্মান নিয়ে খেলতে দিব না। আল্লাহ, আমার কেন একটা ভাই নেই? আমাকে কেন একটা ভাই দিলেন না আল্লাহ?
অফিসে দেখেছেন কেমন নির্লজ্জ মতো হাত ধরে বসে আছে? ও হ্যাঁ, আপনারা তাহলে এসে গেছেন, অনেক দেরি করে ফেলেছেন। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? এটা কি বলছেন আব্বা? এটা আপনি কি করলেন? আমরা আসা পর্যন্ত অপেক্ষা করলেন না? আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন আব্বা। আমার মান সম্মান কিছু থাকবে না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আপনার বৌমা আমার সাথে সংসার করবে না। আপনি এক্ষুনি ওনাকে ডিভোর্স দেন আব্বা। অফিসার, আমি আপনাকে বলছিলাম না এই লোকটা বৃদ্ধাশ্রমের নামে যত অবৈধ কাজ আছে সব করতেছে, সব বাণিজ্য শেষ করে ফেলতেছে। এই লোকটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন আপনি। আপনি থামুন মুরব্বী, একটু ঘটনাটা খুলে বলুন তো, আপনারা বিয়ে করলেন কেন? দেখুন অফিসার, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠালে যখন সমাজে মাথা কাটা যায় না, তখন বৃদ্ধ বাবা বিয়ে করলে কেন মাথা কাটা যাবে? ও আমার একমাত্র ছেলে, ওর বাসায় আমি থাকি, আমার নাতনির টাকা নিয়ে আমি সবসময় খেলা করি। সে তার স্ত্রীর বুদ্ধিতে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। আর এই যে মহিলাকে দেখছেন, মিনতি, ইনি আমার বহু পূর্বের পরিচিত। প্রায় 50 বছর পরে তার সাথে আমার এই বৃদ্ধাশ্রমে দেখা হয়েছে। এর কোনো পুত্র নেই, এই একটি মাত্র কন্যা, আর ইনি হচ্ছেন ওনার জামাতা। এই জামাতা তার কন্যাকে বাধ্য করেছেন তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে। এখন বলেন তো, যাদের ছেলে নেই তারা কি বৃদ্ধ বয়সে মেয়ের ওখানে না গেলে কোথায় যাবে তারা? কি ব্যাপার মনীষ সাহেব, আপনারা কি বলে আমাকে এখানে নিয়ে আসলেন, আর এখন কি শুনলাম? আব্বা, আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে বাসায় নিয়ে যাব। আমার বাসায় তুমি আমাকে নিয়ে যাবে? ওই বাসাতে আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে বড় করেছি, বুঝলেন অফিসার? আমার এই ছেলেটা ভীষণ ভীতু, খুব ভয় পায়, সে একা থাকতে ভয় পায়, আর যখনই ভয় পায় সে আমাকে জড়িয়ে ধরত। আর সেই ছেলে কিনা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তুমি তোমার আম্মাকে বলো এই লোকটাকে ডিভোর্স দিতে। যদি না দে আমি তোমাকে ডিভোর্স দিব। আমি পারবো না, আমি বলতে পারবো না কাউকে কিছু। আমি যেহেতু আমার মাকে নিজের কাছে আশ্রয় দিতে পারিনি, সেহেতু তাকে ডিভোর্স দিতেও বলতে পারবো না। আমি তোকে বলতে হবে না রে মা, আমরা বিয়ে করিনি। বিয়ে না করেও তো আমরা একসঙ্গে এই বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটাতে পারি। শুধু শুধু ছেলে মেয়েদের মনে কেন কষ্ট দেওয়া বলো? হ্যাঁ, জেনে না জেনে ছেলে মেয়েরা তো বাবা মাদের কষ্ট দিতেই পারে, কিন্তু সেটা তো আমরা করতে পারি না বাবা মা হয়ে, তাই না? আর বিয়ে মানে বিয়ে একটা কি ব্যাপার, এটা কাগজে সই করে ঘরের মধ্যে তোমাকে নিয়ে বসে থাকা দরকার কি? 50 বছর তো আমরা একে অপরকে ভালোবেসে দূরে আছি, তাতে তো কোনো অসুবিধা হয়নি, ভাগ্যক্রমে একসাথে হয়েছি, এটাই আমাদের ভালোবাসার বড় পাওনা, তাই না? যদি আবার কোনো এক জন্মে আসতে পারি তাহলে আবার আমরা একসাথে হবো না? সেই জন্মেও আমি তোমাকেই চাই। আমিও। আপনারা বিয়ে করেন নাই? না, আমরা বিয়ে করিনি। সন্তান বাবা মার কথা না ভেবে একটা ভুল করতে পারে, কিন্তু তাই বলে বাবা মা কোনোদিন সন্তানের মনে কষ্ট দেওয়ার জন্য এরকম কাজ করে না। পৃথিবীর কোনো বাবা মাই চায় না যে তার সন্তান অপমানিত হোক। আমরাও চাই না যে আমাদের কারণে আমাদের সন্তানরা অপমানিত হোক। জেনে শুনে ভুল করার বয়স আমরা অনেক আগে পার করে এসেছি। বাবা মারা কখনো অপমানের কারণ হয় না। বাবা মারা যে কত বড় সম্পদ, যাদের বাবা মা নেয় তারাই বুঝে। আমি কখনো তোমাকে পরের ছেলে মনে করিনি, মেয়ের জামাই মনে করেছি সবসময়, এবং শুধু নিজের ছেলে বলে মনে করেছি। তুমি সব সময় আমার মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করো। ওকে অনেক আদর দিয়ে বড় করেছিলাম আমরা। আমাদের সেই নারী ছেঁড়া ধন, সেই মেয়ের সঙ্গে তুমি এত দুর্ব্যবহার করো। আমি তারপরেও তোমাকে কোনোদিন কিছু বলিনি। আমি বৃদ্ধাশ্রমে চলে এসেছি,
আমার সঙ্গে তারপরও খারাপ ব্যবহার করো, ওরা যাবার কোনো জায়গা থাকবে না। আম্মা আমি জানি আপনাকে কিছু বলার মতো মুখ আমার নেই, তা মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাদের সাথে বাসায় ফিরে চল। না বাবা, মারা চিরকাল তার সন্তানকে ক্ষমা করেই যান, ক্ষমা চাইতে হয় না। আমি আমি আর ফিরে যাব না বাবা, আমি এখানেই থাকবো। আমার মতো আরো মা যারা আছেন, বাবা আছেন, তাদের সাথে এই বৃদ্ধাশ্রমে আমি থাকবো। আব্বা, আব্বা আপনি বাসায় চলেন আব্বা। বাবা আমি বাসায় যাব না, বাসায় গেলে আমার কাছে মনে হবে বোঝা। এইখানে দেখো আরো অনেক বাবা মা আছেন, আমি তাদের মাঝে থাকবো। এখানে থাকলে আমার কখনো বোঝা মনে হবে না। আমি তোমার সাথে বাসায় যাবো না বাবা। আমি শুধু একটা অনুরোধ করি, আমি মারা গেলে তোমার মায়ের কোমরের পাশে আমাকে কোমরটা দিও। আমাদের কোমরের জায়গাটা বিক্রি করো না বাবা। না আব্বা, আব্বা ওই জায়গা আমি বিক্রি করবো না আব্বা।